Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সিরিজ নির্ধারণী ম্যাচে যত তাড়াতাড়ি আসলে আফগানিস্তানকে অল আউট করতে পারবে বাংলাদেশ, ততই বাংলাদেশের জন্য খুবই ভালো খবর হতে যাচ্ছে। এই উইকেটে আসলে ভালো বোলিং করে ইতিমধ্যেই 4 উইকেট পেয়েছে বাংলাদেশের বোলাররা। দেখা যাক সামনে আর কত রানের মধ্যে আটকাতে পারে আফগানদের। এদিকে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রোববার দল আহ্বানের বিজ্ঞপ্তি দেবে বিসিবি। 5 দল নিয়েই এবারের বিপিএল করার পরিকল্পনা বিসিবির। তবে ভালো ফ্র্যাঞ্চাইজি পেলে 6 কিংবা 7 দল নিয়েও হতে পারে এই টুর্নামেন্ট। 5 বছরের জন্য দল দেয়া হবে 8 বিভাগের সঙ্গে নোয়াখালী ও কুমিল্লা সহ এই 10 অঞ্চল থেকে নেওয়া যাবে দল। পাশাপাশি দিন কয়েকের মধ্যে সম্পন্ন হবে আইএমজির সঙ্গে চুক্তি। জমকালো ড্রাফট, থিম সং, ট্যাগলাইন, মাস্কট বেশ হৈহুল্লোড় তৈরি করেই আয়োজিত হয়েছিল গত আসরের বিপিএল। মাঠের খেলা শুরুর পর থেকেই নানা ইস্যুতে প্রত্যাশার সাথে মিলেছে বাস্তবতার বিশাল ফারাক। ঢাকা ক্যাপিটাল ইজ 4 crore। গতবারের ভুল এবার আর করতে চায় না বিসিবি, ফ্র্যাঞ্চাইজি দিতে চায় বুঝে শুনে। রোববার দল আহ্বানের বিজ্ঞপ্তি দেবে বিসিবি। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পাশাপাশি বরিশাল বা রাজশাহীতে আয়োজন করা হবে টুর্নামেন্ট। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি এই উইন্ডোটাতে এটা নতুনভাবে শুরু হচ্ছে, কারণ আগের যত টিমের সাথে কন্ট্রাক্ট ছিল এগুলি শেষ হয়ে গেছে। বইমেলার অনুমতিটাও পাওয়া যায়নি সরকার কর্তৃক। সরকারের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে যে ওই সময়ে বিপিএলটা আয়োজনটা আসলে করা যাবে কি যাবে না? না, নির্বাচন তো আপনার ফেব্রুয়ারি মাসে ডেফিনেটলি গ্রিন সিগন্যালটা পেয়েই তো আমরা নিশ্চয়ই আমরা এটার এই উইন্ডোটা করা হয়েছে। 5 দল নিয়ে এবারের বিপিএল করার পরিকল্পনা বিসিবির। তবে ভালো ফ্র্যাঞ্চাইজি পেলে 6 কিংবা 7 দল নিয়েও হতে পারে এই টুর্নামেন্ট। দল কমায় প্রতি দলে কমতে পারে বিদেশি সংখ্যাও। যেহেতু লোকাল প্লেয়ার খেলার সুযোগ কম পাচ্ছে, আপনারা কি ফরেন প্লেয়ার একটা কমাবেন? এটা একটা কম্বিনেশন, অ্যান্ড বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা ভালো হবে সেটাই নেওয়া হবে। প্রয়োজনে 4-এর জায়গায় 3 জন বিদেশি খেলানো যেতে পারে। হ্যাঁ, সেটাই, এগুলি হচ্ছে। তো উই আর ওপেন ফর দি সাজেশনস। শোনা গিয়েছিল বিসিবির সঙ্গে চুক্তি করছে না আইপিএল এর সঙ্গে কাজ করা আইএমজি। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বিপিএল এর সদস্য সচিব জানালেন দিন কয়েকের মধ্যেই সম্পন্ন হবে চুক্তি। আইএমজির সুবিধাটা হচ্ছে কি, দে হ্যাভ রান আইপিএল ফর সো লং অ্যান্ড আদার, সো তাদেরও গাইডলাইন একটা নিচ্ছি, আমাদের নিজেদের গাইডলাইন নিচ্ছি এবং গাইডলাইন করছি, এবং আমরা করছি কি যে আগের এক্সপিরিয়েন্সের গাইডলাইন নিচ্ছি। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের এই আসরে অংশ না নেয়ার গুঞ্জন আছে ক্রিকেট পাড়ায়। যদিও বিসিবি চায় বিপিএলে থাকুক বর্তমান চ্যাম্পিয়নরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে এনসিএল টি20-র খবর। আর মাত্র একটি ম্যাচ, খুলনা ও রংপুরের ফাইনালের মহারণের মাধ্যমে শেষ হতে যাচ্ছে এনসিএল টি20-র দ্বিতীয় আসর। সিলেটে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। এর আগে ট্রফি নিয়ে ফটো সেশন করেছেন 2 দলের অধিনায়ক। একদিকে যেমন শিরোপা ধরে রাখার মিশনে নামবে আকবর আলীর দল, অন্যদিকে খুলনাকে এই ট্রফি উপহার দিয়ে শিরোপা খরা কাটাতে চাইবে মোহাম্মদ মিঠুন। কে লিখবে গৌরবের এই সোনালী মুহূর্ত? কার হাতে উঠবে এই সোনালী ট্রফি? শেষের ঘণ্টা বাজছে এনসিএল টি20-র। ফাইনালে খুলনা ও রংপুরের মহারণের মাধ্যমে শেষ হবে এবারের দ্বিতীয় আসর। শিরোপার মঞ্চে নামার আগে ট্রফি নিয়ে ফটো সেশনে মাতেন 2 দলের অধিনায়ক। ফাইনাল হলেও এই ম্যাচ নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না রংপুর অধিনায়ক। নিয়মিত গেম প্ল্যান নিয়ে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তার দল। অন্যদিকে কোয়ালিফায়ার খেলে সরাসরি ফাইনালে এসেছে খুলনা। তবে মিঠুন ভুলে যাননি যে রংপুরের বিপক্ষে ফাইনালের মহারণে নামছেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে নিজেদের সক্ষমতা নিয়েও আত্মবিশ্বাসী খুলনার অধিনায়ক। টু বি অনেস্ট, রংপুর লাস্ট কিছু ম্যাচ খুবই ভালো ক্রিকেট খেলছে। ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অবশ্যই ওরা খুব ভালো টিম। ওদের প্রতি ডেফিনেটলি সেই রেসপেক্টটা থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমরাও খুব ভালো খেলছি। ফাইনাল ম্যাচ যদিও, তারপর আমি বলবো এটা একটা অন্য 8-10টা ম্যাচের মতোই একটা ম্যাচ, বাট এটার হয়তো বা সিগনিফিকেন্সটা একটু বেশি। বাট আমরা যেরকম আমরা গেম প্ল্যান করে নামি, হয়তো বা ওই গেম প্ল্যানগুলো নিয়েই আসবো, আর চেষ্টা থাকবে অবশ্যই ম্যাচ জেতার।
ফাইনালে খুলনা ট্রাম্প কার্ড হতে পারেন অভিষেক দাস। প্রায় 5 বছর ইনজুরি কাটিয়ে এবারের এনসিএলে ফিরেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাটে বলে দুটি ছড়িয়ে হয়েছেন ম্যাচ সেরা। শিরোপার মঞ্চে কোয়ালিফায়ারের সেই অভিষেককেই চান খুলনা অধিনায়ক। ওর সম্পর্কে আমাদের প্রথম দিকে ক্লিয়ার আইডিয়া ছিল না। আপনারা দেখেছেন ওর অ্যাবিলিটি কী, কারণ আন্ডার 19-এ ওই সময় আমি ওর সম্পর্কে খুব একটা ভালো জানতাম না। বাট ডে বাই ডে আমরা চেষ্টা করছিলাম, ও যেহেতু ইনজুরি থেকে ব্যাক করেছে, ওকে যেন আমরা প্রপার টাইমে কাজে লাগাতে পারি। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই ফাইনালের মঞ্চে নাম লিখিয়েছে রংপুর। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন নাসির হোসেন। দলটিকে ফাইনালে নিয়ে আসা এই জয়ের নায়ককে নিয়ে অধিনায়কের প্রত্যাশাটাও তাই অনেক বেশি। নাসির ভাই আসলে প্রত্যেকটা টিমের জন্য এমন একটা অ্যাসেট। আর বোলিংয়ের কথা যদি বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই দেখবেন যে উনি নতুন বলেই বল করছিলেন, পাওয়ার প্লেতে বোলিং করছিলেন, আর টুর্নামেন্টের শেষের ভাগে এসে উনি টপ অর্ডারে ব্যাটিং করছেন। বৃষ্টি বাধা, সূচি পরিবর্তন, জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতি, সকল বাধা পেরিয়ে সমাপ্তির পথে এবারের আসর। রংপুর নাকি খুলনা, কে হাসবে শেষ হাসি, সেটা এখন সময়ের অপেক্ষা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এবারে ফুটবলের খবর। সামর্থ্যের বিচারে হামজাকে বাংলাদেশ দলের অধিনায়ক করা উচিত, হ্যাভিয়ার ক্যাব্রেরার উচিত নিজ থেকে সরে যাওয়া, বলছেন সাফজয়ী অধিনায়ক আমিনুল হক। ম্যাচে চাপ মুক্ত থাকতে মনোবিদ নিয়োগ দেওয়ার কথা বললেন সাবেক এই তারকা। বলছেন ভালো করতে হলে কোচ, খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার সমন্বয় দরকার। হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পর থেকে কাঠগড়ায় কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। জামাল সমিতদের প্রথম একাদশে না খেলানো থেকে কোচের কৌশল ছিল প্রশ্নবিদ্ধ। সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন সমন্বয় না থাকলে কোচের নিজেরই উচিত পদত্যাগ করা। এই যে লাস্ট মুহূর্তের গোলে হেরে যাওয়ার যে প্রবণতাটা, এখানে আমার কাছে মনে হয় যে কোচের কিছুটা হইলেও কৌশল অবলম্বন করা উচিত ছিল। কোচ যদি মনে করে যে হ্যাঁ আমি হয়তো বা এই বাংলাদেশ দলের সাথে মানে আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। বাংলাদেশের জার্সি গায়ে দারুণ ছন্দে আছেন হামজা চৌধুরী। হংকংয়ের বিপক্ষেও দলকে লিড এনে দিয়েছিলেন এই তারকা ফুটবলার। সামর্থ্য বিবেচনায় হামজাকে অধিনায়ক করা উচিত, বলছেন আমিনুল হক। হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলও অনেকটা নির্ভর হবে। পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব, তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন, এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। ম্যাচের আগে যাতে কোনো মানসিক চাপ না থাকে তার জন্য মনোবিদ রাখার পক্ষে সাবেক এই ফুটবলার। প্রত্যেকটি ন্যাশনাল টিমেই মনোবিদ থাকাটা অত্যন্ত জরুরি, কারণ আমরা যখন যে ম্যাচটি খেলতে যাব মানসিকভাবে যাতে কোনো চাপ না নেওয়া হয়, এটার জন্য কিন্তু আমাদের যে মানসিক এবং যে মনোবিদের যে প্রয়োজন, তিনি যে মেন্টালি আমাদের খেলোয়াড়দেরকে যে শক্তিশালী করবেন, মেন্টালি আমাদের খেলোয়াড়দেরকে যে সামর্থ্য যোগাতে পারবেন, যে মানসিকভাবে যে একটি পরিবর্তন দরকার, যে আমরা এত দর্শকের ভিতরে খেলছি কিন্তু আমরা এই দর্শক মাঠে আছে সেটা আমরা ভাববো না, এই যে একটা মানসিক চেঞ্জ, এই পরিবর্তনটা শুধু কিন্তু মনোবিদ দিতে পারে। আমিনুলের বিশ্বাস কোচ, খেলোয়াড়, ম্যানেজমেন্ট সবার সমন্বয় থাকলে ভালো ফলাফল সম্ভব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। তবে ক্যাব্রেরার ভাগ্য আসলে নির্ভর করছে আগামী 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করে। অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে হামজা, সমিত, ফাহমিদুল জায়েদের হাত ধরে জয় নিয়েই দেশে ফেরুক লাল সবুজের দল। এদিকে গতকাল গভীর রাতে হংকং চায়নায় এসে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সারাদিন বিশ্রামে থাকার পর সন্ধ্যা 6টা থেকে প্রায় 1.5 ঘন্টা টাইপো স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করে। এদিন কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেননি হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। হংকং চায়নার বিপক্ষে একাদশে খেলা ফুটবলারদের নিয়ে আলাদা করে রিকভারি সেশন করেছেন সহকারী কোচ হাসান আল মামুন ও ডেভিড গোমেস। 14 অক্টোবর ফিরতি ম্যাচে ক্যাব্রেরা শিশুদের সামনে সুযোগ দিলে হংকংকে তাদের মাটিতে হারানো সম্ভব। প্রথম লেগে হামজা সমিতদের দারুণ পারফরম্যান্সের পরও 4-3 গোলে হার মানে লাল সবুজের দল।
জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ফুটবলে পারফর্ম করা ছাড়া অন্য কোনো পথ নেই গোলরক্ষক আনিসুর রহমান জিকোর সামনে। সেক্ষেত্রে প্রয়োজনে ক্লাব পরিবর্তনের তাগিদ সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল রানার। পারফরমেন্স দিয়ে আবারও জাতীয় দলে ফেরার যোগ্যতা জিকোর আছে বলে মনে করেন আরেক সাবেক বিপ্লব ভট্টাচার্য। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গোলরক্ষক কোচ এনে গোলরক্ষকদের আত্মবিশ্বাস বাড়ানোর তাগিদ তাদের। শেষ মুহূর্তে গোল হজম করে সমীকরণ ওলটপালট করে দেওয়ার পুরনো অভ্যাস বাংলাদেশের। সবশেষ ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে একই চিত্র ধরা পড়ে চোখে। একটা সময়ে হংকং চায়নার বিপক্ষে ৩-৩ গোলে সমতা আনার পর কয়েক সেকেন্ডের মধ্যে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মিতুল মার্মার দক্ষতা নিয়ে। হাই ভোল্টেজ ম্যাচে মিতুলের শিশুতোষ ভুলগুলোতে বড় মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। বলের ফ্লাইট বুঝে সিদ্ধান্ত গ্রহণ কিংবা আত্মবিশ্বাসের জায়গায় কিছুটা ঘাটতি দেখছেন সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। একইভাবে ডিফেন্সের সাথে অসামঞ্জস্য যোগাযোগের ফলে নিয়মিত পয়েন্ট হারাতে হচ্ছে বলে মত আরেক সাবেক আশরাফুল রানার। হংকংয়ের সাথে যে ম্যাচটা আমরা হেরেছি, আসলে এখানে ডিফেন্ডার যারা আছে, ডিফেন্ডার গোলকিপার, এখানে সবাইকে আসলে দায়ভার নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে মিতুল গোল লাইনে দাঁড়িয়েছিল। মিতুল যখন বলটা ট্রাভেল করেছে মিতুল যদি 1 স্টেপ 2 স্টেপ সামনে থাকতো, যে বলটা জাস্ট ফিনিশিং করেছে, ওইখানে মিতুল যদি 1-2 স্টেপ এগিয়ে থাকতো, আমার মনে হয় যে গোলটা করতে পারতো না। বছর দুয়েক আগেও লাল সবুজদের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন আনিসুর রহমান জিকো। অজানা এক কারণে জাতীয় দল তো বটেই, ক্লাবের রাডারেরও বাইরে তিনি, বিমুখ গণমাধ্যম থেকেও। অথচ 2020 সালে জাতীয় দলে জার্সি গায়ে চাপানো এই গোলরক্ষকের প্রাইম টাইম হওয়া উচিত ছিল এই সময়টায়। জাতীয় দল থেকে সে ছিটকে গেছে, কি কারণে তাকে টিমে নিচ্ছে না সেটা হয়তো কোচিং স্টাফ জানে, এবং ক্লাব পর্যায়েও জিকো খেলতে পারছে না। তো অথচ 1 বছর 1.5 বছর আগেও জিকো বাংলাদেশের বেস্ট চয়েস ছিল। লাস্ট 2 বছর সে কিন্তু বসুন্ধরা কিংসে আছে, সে কিন্তু রেগুলার ম্যাচ পাচ্ছে না। তো একটা গোলকিপারকে অবশ্যই মনে করেন তার হাইয়েস্ট লেভেলে পারফরমেন্স করতে গেলে তাকে রেগুলার ম্যাচ খেলতে হয়। ম্যাচের টাচে থাকতে পারলে তার ফিটনেস লেভেলটা হাই থাকে। তার জাতীয় দলকে এখনও বেশ কয়েক বছর সার্ভিস দেওয়ার সক্ষমতা জিকোর আছে বলে মনে করেন এক সময় কাটার সতীর্থ আশরাফুল রানা। তার আগে ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে নিতে হবে তাকে। সেক্ষেত্রে ক্লাব পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার তাগিদ এই সাবেক গোলরক্ষকের। শ্রাবণের সাথে আর ফাইট করতে হচ্ছে, এবং বসুন্ধরা কিংসে খেলতে গেলে জিকোকে ফাইট করে খেলতে হবে। যদি সে চিন্তা করে যে না, যে অন্য ক্লাবে যাওয়া আসলে উচিত ছিল, তো আমার কাছে মনে হয় অন্য ক্লাবে ওই সুযোগটা ওর ছিল। যদি সে রেগুলার যদি অন্য ক্লাবে যদি খেলতে পারতো, তো সেইখান থেকে আসলে কামব্যাক করার বড় ধরনের একটা সুযোগ ছিল। তো আমার কাছে মনে হয় ক্লাব চুজিং একটা বড় একটা ব্যাপার। বিগত 2 বছরে 5-এর অধিক গোলরক্ষক পরিবর্তন করে অনন্য নজির স্থাপন করেছে বাফুফে। দলের গুরুত্বপূর্ণ পজিশনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গোলরক্ষক কোচ নিয়োগের তাগিদ আশরাফুল রানার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিরতে চাই আবারও ক্রিকেটে। আইসিসি থেকে পরিচালকের পদ হারাতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি। পাশাপাশি সতর্ক করা হতে পারে তার করা আচরণের জন্য, এমনটাই ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই খবরটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। এদিকে এসএসসির কার্যালয়ে কড়া নির্দেশনা দিয়ে রেখেছেন নাকভি। বলা হচ্ছে পিসিবি প্রধানের অনুমতি ছাড়া কেউ ছুঁতে পারবেন না সেই ট্রফি। এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় 2 সপ্তাহ। মাঠের আলো নিভেছে, থেমেছে উত্তেজনাও, কিন্তু আলোচনার আগুন এখনো জ্বলছে। কারণ একটাই, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও এখনো ভারতের হাতে ওঠেনি ট্রফি। ফাইনালের দিন এসএসসি সভাপতি পাকিস্তানের হওয়ায় ভারতীয় দল তার হাত থেকে ট্রফি না নেয় এই বিষয়টি গড়ায় চূড়ান্ত পর্যায়ে। আর নাকভিও থাকেন তার সিদ্ধান্তেই অটুট, অর্থাৎ ভারতীয় দলকে ট্রফি নিতে হলে তা গ্রহণ করতে হবে নাকভির কাছ থেকেই। ফলাফল, শিরোপা জিতলেও ট্রফিহীন রইল সূর্যকুমারের ভারত। এসব কিছুর মাঝেই এবার বোমা ফাটালো ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তারা জানিয়েছে বিসিসিআই মনে করছে পিসিবি প্রধান নাকভিকে তার আচরণের জন্য সতর্ক করতে পারে আইসিসি। শুধু তাই নয়, নাকভি নাকি আইসিসি থেকে হারাতে পারেন তার পরিচালক পদ। এদিকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, এশিয়া কাপের ট্রফি নাকভির ব্যক্তিগত সম্পত্তি নয়, যত দ্রুত সম্ভব ভারতকে তা পৌঁছে দিতে হবে বলে দাবি জানান তিনি। তবে নাকভির এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এশিয়া কাপের সেই ট্রফিটি তালাবদ্ধ অবস্থায় আছে দুবাইয়ের এসএসসির অফিসে, যেখানে আছে নাকভির কড়া নিষেধাজ্ঞা। তার অনুমতি এবং অনুপস্থিতিতে ট্রফি কোথাও যাবে না।
কারো ট্রফি দরকার হলে সে যেন নাকভির কাছ থেকেই নিয়ে যায়। এশিয়া কাপের এই ট্রফি বিতর্ক শুধু ভারত পাকিস্তানের সম্পর্কের প্রতিফলন নয়, বরং এটি ক্রিকেটের প্রশাসনিক রাজনীতিরও এক নগ্ন চিত্র। ভারতীয় দল আপাতত মাঠে নয়, বোর্ডরুমে লড়ছে নিজেদের প্রাপ্য ট্রফির জন্য। কবে উঠবে সেই অধরা ট্রফি ভারতীয়দের হাতে, সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এবং ব্রেকের আগে বলছিলাম বাংলাদেশ যত দ্রুত আসলে উইকেট ফেলতে পারবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল, এবং সেই লক্ষ্যেই আসলে আরও একটি উইকেটের পতন ঘটেছে আফগান শিবিরে। মোহাম্মদ নাবি ফিরেছেন 22 রান করে এবং নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব। যেতে চাই পরবর্তী আপডেটে। অধিনায়কত্ব নিয়ে যা হয়েছে রোহিত শর্মার সাথে তা হয়েছিল সৌরভ গাঙ্গুলি আর রাহুল দ্রাবিড়ের সাথেও। রোহিতের অধিনায়কত্ব হারানো নিয়ে এবার কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 2027 বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে 40। সৌরভের মতে এ কারণে সরিয়ে দেওয়া হয়েছে রোহিতকে। 150 কোটি মানুষের দেশ ভারতে ক্রিকেট মানেই ভিন্ন উচ্চতার এক আবেগ, আর সেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি মানেই ওই 1.5 বিলিয়ন মানুষের স্বপ্ন সারথীর আসন। সময়ের পালাবদলে সেই আসনে বসেছেন অনেক মহারথী, যারা নিজেকে আর এই ভারত দলকে তার সময়ে পৌঁছে দিয়েছেন অন্যরকম উচ্চতায়। তবে গাঙ্গুলি থেকে রোহিত গল্পের শেষটায় মন ভেঙেছে অনেকেরই। সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি থাকার সময়ই নেতৃত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। কোহলির জায়গায় রোহিতকে অধিনায়ক করার পেছনে গাঙ্গুলির বড় ভূমিকা আছে বলে মনে করা হয় ভারতীয় ক্রিকেটে। সৌরভ নিজেও নানা সময়ে রোহিতের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তবে এবার রোহিতকে সরিয়ে শুভমানকে ওয়ানডে অধিনায়ক করার সিদ্ধান্তের পেছনে যৌক্তিক কারণ খুঁজলেন সৌরভ। আমি জানি না রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে নাকি অন্য কিছু, তবে মনে হয় এটা দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কারণ রোহিত একজন অসাধারণ অধিনায়ক। গত 2 বছরে রোহিত টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। সুতরাং রোহিতের পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই। নির্বাচকদের মনে যা এসেছে তা হলো 2 বছর পর বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে 40। একটা সময় আসে যখন থামতে হয়, সামনে তাকাতে হয়। রোহিত শর্মার ক্ষেত্রেও সেই সময়টা চলে এসেছে বলেই মনে করেন সৌরভ। গাঙ্গুলির দাবি, রোহিতের মতো একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি নিজেও। টেনেছেন রাহুল দ্রাবিড়ের উদাহরণও। এমনটা সবারই হয়। আমি যখন ওয়ানডে ক্রিকেট থেকে সরে গেলাম তখন বয়স 37। রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও তাইই হয়েছে। আমরা সবাই ওয়ানডেতে 10-11 হাজারের বেশি রান করেছি। 10 বছর পর শুভমানও 40-এর কাছাকাছি এসে 12-13 হাজার রান করলে একই পরিস্থিতির মুখোমুখি হবে। কারণ খেলাধুলায় সবারই একদিন শেষ করতে হবে। সেটা রজার ফেদেরার, পিট সাম্প্রাস, রাফায়েল নাদাল বা ডিয়েগো ম্যারাডোনা হলেও। ভবিষ্যতের প্রশ্নে শুভমান গিলের প্রতিভার উপর ভরসা রাখছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ। আর 2027 বিশ্বকাপে জায়গা ধরে রাখতে রোহিত কোহলিদের উদ্দেশ্যে বললেন, সুযোগ পেলেই চালিয়ে যেতে হবে ঘরোয়া ক্রিকেট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।